যাক, এখন মূল ক্লাস শুরু করি। আর হচ্ছে প্রতিদিন যে এমসিকিউ গুলা দেওয়া হয় সবাই চেষ্টা করবেন যে উত্তর করার জন্য। কারণ কি এমসিকিউ গুলা হচ্ছে যে একবারে ভাষ্যর ভিতর থেকে বলতে এমসিকিউ গুলা করা হয়, যেগুলো দেখা গেছে ক্লাসে অনেকটা মিস হইলেও সেগুলা এমসিকিউর মধ্যে চলে আসে। ঠিক আছে, এই জন্য সবাই চেষ্টা করবেন যে যদি ভুল উত্তরও হয় সেক্ষেত্রে আপনি উত্তর করার জন্য, কারণ আপনি যখন উত্তরটা দিবেন তখন আপনার ভুলটা কি হবে, সংশোধন হবে। ঠিক আছে, কারণ আমরা তো এটার রিপিট উত্তরটা আবার দিচ্ছি, এই জন্য আপনার ভুলটা আপনি সংশোধন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকালকে আলোচনা করছিলাম ফৌজদারি কার্যবিধি নিয়ে 160 ধারা থেকে 166 ধারা। আজকে আবার এটার একটু পুনরায় রিভিশন দেব, কারণ ডিউটিতে থাকলে হয় কি, ডিউটির একটা প্রেশার মাথার মধ্যে থাকে, অনেক জানা জিনিস বা পারা জিনিসও কি হয়, ভুল হয়, বা দেখা গেছে যে ডিউটির চাপের কারণে অনেকগুলা বলা হয় না। ঠিক আছে, এই জন্য মনে হয় যে কালকের ক্লাসটা আমরা আজকে আবার পুনরায় শুরু করি, যাতে মনে হয় যে কালকের যেগুলো আমরা মিস হয়েছিল এগুলো আবার রিভাইসের মধ্যে চলে আসে। প্লিজ একটু আনমিউটে আছেন একটু মিউট কথা হয়ে যান। কিছু। ঠিক আছে, একটু প্লিজ যারা আনমিউটে আছেন একটু মিউট হয়ে আচ্ছা যান। স্যার, এই যে আজকে ওই যে 160টা জন 66 পর্যন্ত পড়াবেন, আহ, যারা বুঝছে তো বুঝছে, একটু স্লোলি ভাবে দিয়ে না, একটু স্লোলি ভাবে দিয়ে। হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ, ওকে। জি। আজকে আমরা যতটুকু যাওয়া যায় আজকে চেষ্টা করব এই অধ্যায় শেষ করার জন্য, 160 ধারা থেকে 176 ধারা এটা শেষ করার চেষ্টা করব, কারণ আমরা ফৌজদারি তেমন একটা বেশি নেব না। ঠিক আছে, ফৌজদারি কার্যবিধি আমরা চেষ্টা করব যে 170, তারপরে ওইদিকে 177, 78, এখানে 2-3টা ধারা 190, 205, অর্থাৎ যেগুলো আমাদের সাথে যায় আমরা ওইগুলোই নেব। ঠিক আছে, আর এমসিকিউ গুলা এখন যেগুলো এমসিকিউ আসার মতো সেগুলো আমরা এমসিকিউ ক্লাসের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। কি হইলো আজকে দেখি, নেটওয়ার্কে দেখি প্রথমে বিভ্রাট দেখা দিয়ে দিল, এটা তো আসলে হইলো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ফৌজদারি কার্যবিধি আইনের 160 ধারা। পুলিশ অফিসারের সাক্ষী তলব করার ক্ষমতা। ভারপ্রাপ্ত অফিসার বা তদন্তকারী অফিসার যদি মনে করেন নিজের বা পার্শ্ববর্তী থানা এলাকার কোনো ব্যক্তি কি কোন মামলা সংশ্লিষ্ট বিষয়ে অবগত আছে, তাহলে সেই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য লিখিত আদেশ দিবেন এবং সে হাজির হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 160 ধারা। এমসিকিউ হবে কি, যে পুলিশ অফিসার কোন ক্ষেত্রে সাক্ষী হাজির হওয়ার জন্য লিখিত আদেশ দিতে পারেন, ফৌজদারি কার্যবিধি আইনের 160 ধারা। কোন এলাকায়, নিজের থানা এলাকায় বা অন্য থানা এলাকায়। প্রার্থী সাপেক্ষে সম্ভাব্য ব্যবহারকারীদের মধ্যে তাৎক্ষণিক বিষয় জমা নিজের থানা এলাকায় বা অন্য থানা এলাকায় সেটা আদেশ দিতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের 161 ধারা। পুলিশ কর্তৃক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ। 161 রেখা বলছে পুলিশ অফিসার বা তদন্তকারী অফিসার ঘটনার পরিস্থিতির সাথে পরিচিত ব্যক্তিকে মৌখিক সাক্ষ্য গ্রহণ করতে পারেন। এটা কিন্তু স্বীকারোক্তি না, মনে রাখবেন, এটা হচ্ছে মৌখিক সাক্ষ্য গ্রহণ। 161 ওই ব্যক্তি পুলিশের সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন, তবে ফৌজদারি অভিযোগে দণ্ড বা সম্পত্তি বাজেয়াপ্ত হইতে পারে এইরকম প্রশ্নের উত্তর জবাব দিতে বাধ্য নয়। 2, 3, সাক্ষী যদি একের অধিক হয় সেক্ষেত্রে প্রত্যেকের সাক্ষ্য আলাদা আলাদা ভাবে লিপিবদ্ধ করতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 161(3) উপধারা, পিআরবি 265 বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের 162 ধারা। পুলিশের নিকট দেওয়া বিবৃতিতে কি করতে হবে না, স্বাক্ষর করতে হবে না, তবে আসামির অনুরোধে আদালতের সাক্ষ্য আইনের কি করতে হবে, 145 ধারা সাক্ষীর বৈপরীত্য প্রমাণের জন্য ব্যবহার করা যাইতে পারে। কার অনুরোধে, আসামির অনুরোধে, যে সে যে পূর্বে যে সাক্ষ্য দিচ্ছে এই সাক্ষ্যের সাথে আদালতে দেওয়া সাক্ষ্যের বৈপরীত্য প্রমাণের জন্য এটা ব্যবহার করা যাইতে পারে। সাক্ষ্য আইনে 145 ধারা এটা বলা হয়েছে
ফৌজদারি কার্যবিধি আইনের 162(1) উপধারায়। 162(2) বলা হয়েছে যে মৃত্যুকালীন জবানবন্দি কি হবে না, এটার সাথে অন্তর্ভুক্ত হবে না, এবং সাক্ষ্য আইনের 27 ধারা এটাকে কোনো প্রভাবিত করবে না। কোনটাকে? 161 ধারার যে লিপিবদ্ধ করা হয়েছে এটারে কিভাবে হবে না, ব্যাহত করবে না। সাক্ষ্য আইনের 27 ধারা এবং সাক্ষ্য আইনের 32(1) উপধারা। সাক্ষ্য আইনের ফৌজদারি কার্যবিধি আইনের 163 ধারা। পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট কি করবেন? যখন আসামির স্বীকারোক্তি করে সেক্ষেত্রে কি করা যাবে না, কোন ধরনের প্রলোভন দেখানো যাবে না। 163 ধারা। যদি প্রলোভন দেখানো হয় তাহলে কি হবে, সাক্ষ্য আইনের 24 ধারা এটা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ প্রলোভন, হুমকি, প্রতিশ্রুতি এই ধরনের কোনো কিছু দেখানো যাবে না। কাকে? যে স্বীকারোক্তি বা সাক্ষী দেয় সেই ব্যক্তিকে। 163(2) বলছে তদন্ত চলার সময় কোনো ব্যক্তি যদি নিজ ইচ্ছায় কোনো সাক্ষ্য দিতে বা বিবৃতি দিতে আসে তাহলে পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি কি করবেন, তাকে হুঁশিয়ারি, বারণ বা সতর্কতা নিষেধ করবেন। অর্থাৎ মনে হয় যে একজন সাক্ষী কি করছে, সে সাক্ষী দিতে আসছে, তখন পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি কি করতে পারবে না, তারা কোনো ধরনের ভয়, ভীতি বা হুঁশিয়ারি বা বারণ করতে পারবেন না। এটা হচ্ছে 163(2) উপধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 164 ধারা। বিবৃতি বা স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা। 164 রেখে বলছে কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তদন্তের সময় বা পরবর্তী পর্যায়ে কি করবেন, অনুসন্ধান বিচার শুরু হওয়ার পূর্বে আসামির নিকট হতে দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারবেন। পিআরবি 283 বিধি 164(1) উপধারা। 164(2) উপধারা, যখন স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন ম্যাজিস্ট্রেট, তখন তিনি ফৌজদারি কার্যবিধি আইনের 364 ধারার নিয়মে লিপিবদ্ধ এবং স্বাক্ষরিত করবেন। 164(3) ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি লিপিবদ্ধের পূর্বে 3টি কথা বলবেন। 3টি কথা কি? সে স্বীকারোক্তি করতে বাধ্য নয়, এটা তার বিরুদ্ধে ব্যবহার হবে, এবং নিজ ইচ্ছায় সে দিচ্ছে কিনা। তারপর যদি সে স্বীকারোক্তি প্রদান করে তাহলে সেটা তিনি নিজে আসামিকে দিয়ে স্বাক্ষর করাবেন এবং নিজে স্বাক্ষর করবেন। 164(3) উপধারা। এখানে একটা জিনিস নোট নিবেন, সেটা হচ্ছে কি, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপরে যারা আছে সবাই কি করতে পারবেন, স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারবেন, এবং আসামিকে কোনো ধরনের ভয়, ভীতি, হুমকি দেওয়া যাবে না, এবং তারা কি করতে হবে, ভাবনা চিন্তা করার জন্য 3 ঘন্টা সময় দিতে হবে। আর সে যখন তার কোনো দোষ স্বীকারের প্রশ্ন করা হবে, শুধু হা বা না দিয়ে স্বীকারোক্তি নেওয়া যাবে না। আসামিরা যখন স্বীকারোক্তি গ্রহণ করবে সেই ক্ষেত্রে হা বা না দিয়ে তার স্বীকারোক্তি গ্রহণ করা যাবে না। এটা বিস্তারিত ভাবে সেটা লিখতে হবে, এবং তাকে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্ন অনুসারে কি করতে হবে, লিপিবদ্ধ করতে হবে। এটা হলো 164(3) উপধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 165 ধারা। পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি। থানার ভারপ্রাপ্ত অফিসার বা তদন্তকারী পুলিশ অফিসার যে অপরাধে তদন্ত করতেছেন এই অপরাধের সাথে জড়িত কোনো বস্তু থানা এলাকায় আছে যা উদ্ধার করা দ্রুত প্রয়োজন, সেই ক্ষেত্রে কি করবেন, পরোয়ানা ছাড়াই তল্লাশি করবেন বা করাইতে পারবেন। 165(1) উপধারা। কে করাইতে পারবেন? ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা। তার মামলার সাথে সংশ্লিষ্ট বস্তু থানা এলাকার ভিতরে যদি থাকে তাহলে নিজেও করতে পারেন বা অধস্তনকে দিয়ে করাইতেও পারেন। পিআরবি 280 বিধি 1 উপধারায় যদি সম্ভব হয় তাহলে কি করবেন, নিজে উপস্থিত থাকিয়া করাইবেন। কে? নাসরিন, আপনার লেখাটা আসে নাই, গড় আসছে।
কি করবেন সেটা তিনি নিজে উপস্থিত থেকে তল্লাশি করাবেন। 165(3) বলছে যদি তিনি উপস্থিত না থাকেন তাহলে কি করবেন, উনার অধস্তন অফিসারকে লিখিত আদেশ দিয়ে তল্লাশি করাবেন। 3। 4 হচ্ছে তল্লাশির সময় ফৌজদারি কার্যবিধি 102 এবং 3 ধারার বিধান পালন করবেন। 5। 1 এবং 3-এ তল্লাশি শেষে ম্যাজিস্ট্রেটকে ও বাড়ির মালিককে কি করবেন, রিপোর্টের কপি দিবেন। তবে যদি ম্যাজিস্ট্রেট বিনামূল্যে না দেন তাহলে কি করতে হবে, এর জন্য মূল্য দিতে হবে। 165 টাকা। তাহলে এটা আমরা এক কথায় কি মনে রাখবো, পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি কিভাবে করবেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে করতে পারেন বা তদন্তকারী কর্মকর্তা করতে পারবেন। কোথায়, নিজ থানা এলাকায়। কি বিষয়ে, মামলা সংশ্লিষ্ট বিষয়ে, পিআরবি 280 বিধি। তদন্তকারী অফিসার বা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে উপস্থিত থেকে তল্লাশি করাবেন। 2। 3 হচ্ছে যদি তিনি না করতে পারেন সেক্ষেত্রে কি করবেন, অধস্তন অফিসারকে লিখিত আদেশ দিয়ে তল্লাশি করাবেন। 3। 4 হচ্ছে তল্লাশির সময় ফৌজদারি কার্যবিধি আইন 102 এবং 3 ধারার বিধান পালন করবেন। 5। 165(1) এবং 3-এ তল্লাশি শেষে ম্যাজিস্ট্রেটকে এবং বাড়ির মালিককে কি করবেন, রিপোর্টের কপি দিবেন। রিপোর্টটা কি, জব্দ তালিকার কপি। এই হইল 165 ধারা। ফৌজদারি কার্যবিধি আইন 166 ধারা, থানার ভারপ্রাপ্ত অফিসার যখন তল্লাশি পরোয়ানা দিতে পারেন, কোথায় দিবেন, অন্য থানা এলাকায়। অন্য থানা এলাকার অন্য থানার অন্য জেলার ভারপ্রাপ্ত অফিসারের নিকট তল্লাশি করতে পারেন বা করাইতেও পারবেন। তবে এটা অবশ্যই কি করতে হবে না, ইন্সপেক্টর পদের নিচে নয়। যার নিকট প্রেরণ করবেন বা তদন্তকারী অফিসার কি করবেন, তার থানা এলাকার বা অন্য থানা এলাকার কি করতে পারবেন, ভারপ্রাপ্ত অফিসারের নিকট তল্লাশি করাইতে পারবেন। 1। 2, যাকে অনুরোধ করা হলো তিনি 165 ধারায় তল্লাশি করবেন এবং মালামাল পাওয়া গেলে অনুরোধকারী অফিসারের নিকট প্রেরণ করবেন। 3। অন্য থানার অফিসার যদি তল্লাশিতে বিলম্ব বা সাক্ষ্য প্রমাণ বিনষ্ট হতে পারে, সেক্ষেত্রে সন্দেহ থাকে, তাহলে নিজে নিজ থানার মতো তল্লাশি করবেন। 4। তল্লাশি শেষে ভারপ্রাপ্ত অফিসার নিজ তল্লাশির নোটিশ এবং জব্দ তালিকা কি করবেন, পাটনা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। তাহলে এর আগে আমরা পড়ে আসছিলাম, যখন অন্য থানা এলাকায় প্রেরণ করা হয় সেই ক্ষেত্রে যদি সন্দেহ থাকে তাহলে কি করতে পারবেন, নিজে গিয়ে গ্রেফতার করতে পারবেন। এটা কত দ্বারা আমরা পড়ছিলাম, আমরা অন্য থানা এলাকায় গিয়ে গ্রেফতার করছিলাম কত দ্বারায়, সরাসরি নিজে গিয়ে। চুরাশি। সঠিক, ফৌজদারি কার্যবিধানের 84 ধারা। এগুলা কিন্তু মিলাই রাখতে হবে, নাহলে কিন্তু পরে আপনারা হারাই যাবেন। এগুলা মিলাই রাখতে হবে, কারণ আপনার একটা ধারার সাথে আরেকটা ধারা রিলেটেড। যখন আপনি এগুলা নিয়ে কোনো প্রশ্ন আসবে তখন কিন্তু আপনি এই যদি পিছনের ধারাগুলো মনে না রাখেন সেক্ষেত্রে আপনি উত্তর করতে পারবেন না। কারণ আমরা তল্লাশি পরোয়ানায় কিন্তু গ্রেফতারি পরোয়ানার বিধান পালন করি। কত ধারায় পালন করি, 101 ধারায়। 101 ধারায় আমরা তল্লাশি পরোয়ানার বিধান গ্রেফতারি পরোয়ানার মতো পালন করি। ফৌজদারি কার্যবিধি আইনের 43 ধারা, তারপর 77, 89, 77, 79, তারপর 81 নাকি না 82, 77, 79, 82, 83, 84 এগুলার বিধান ফলো করে 101 ধারা। এগুলো মনে রাখতে হবে, কারণ পিছনের গুলো যদি মনে না রাখেন তাহলে তো আপনি পরে সামনে দিক গিয়া অ্যাডভান্স হয়ে তো পরে পিছনেরটা যদি মনে না রাখেন তাহলে তো আর হবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 166 ধারা হচ্ছে 24 ঘন্টার মধ্যে তদন্ত সমাপ্ত করা না গেলে কি করবেন, ম্যাজিস্ট্রেটের আদেশ নিবেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী অফিসার যিনি ইন্সপেক্টর পদের নিচে নয়,
যদি 61 দ্বারা 24 ঘন্টার ভিতরে তদন্ত শেষ করতে না পারেন তাহলে অবিলম্বে তার কারণ লিখে আসামি সহ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। 167-1 পুলিশ প্রবিধানের 324 বিধি 2 বলছে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পুলিশ হেফাজতে আসামি প্রেরণের আদেশ দিতে পারবেন না, তবে বিশেষ ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিতে পারবেন। আসামিকে হেফাজতে আটকের কর্তৃত্ব দিবেন এবং একসাথে 15 দিনের বেশি দিবেন না। এখন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও আদেশ দিতে পারেন, এটা সংশোধনীতে চলে আসছে। সংশোধনীতে ফৌজদারি কার্যবিধি আইনের সংশোধনীতে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও কি করতে পারবেন, দিতে পারবেন। ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ, সরকারের বিশেষ আদেশে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও আসামিকে পুলিশ হেফাজতে দেওয়ার আদেশ দিতে পারবেন। এখন 2 যে সংশোধনী আসছে, সংশোধনীতে এখানে কয়েকটা ধারা উল্লেখ করছে। কি করছে? ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হইলে সেই ক্ষেত্রে এটাকে অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে রাখার অনুমতি দিতে পারবেন সর্বোচ্চ 15 দিন, এবং বিচারার্থে পাঠানো এবং তিনি যদি মনে করেন যে আরো হেফাজতের প্রয়োজন নেই সেই ক্ষেত্রে নির্দেশ দিবেন যে অভিযুক্ত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানো হোক, এবং দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও সেটা আদেশ দিতে পারবেন। এটা 167-2 উপধারা সংশোধন হয়েছে। 2 যেটা আগে শুধু দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারতেন, এটা এখন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও পারবেন, এবং সর্বোচ্চ 15 দিনের বেশি হেফাজতে দিবেন না। আর যদি 15 দিনের বেশি দিতে হয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, বিচারিক হেফাজতে রাখার অনুমতি দিতে হবে, অথবা সরাসরি অথবা ভিডিও কলের মাধ্যমে আদালতে হাজির রাখার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে 2। আর 2 কতে আরেকটা সংশোধন নিয়ে আসছে। 2 কতে আরেকটা সংশোধনীতে যেটা বলছে পুলিশ হেফাজতে রাখার অনুমতি দিবেন এবং নির্দেশ দিতে পারবেন যে অভিযুক্ত ব্যক্তিকে নিকটবর্তী সরকারি হাসপাতালে একজন চিকিৎসক দ্বারা পরীক্ষা করাইতে হবে। অর্থাৎ আমরা যেটা আগে রিমান্ড বলতাম, সেই রিমান্ডে প্রেরণের পূর্বে করণীয় কি এবং পরে করণীয় কি, সেইটা সংশোধনী 2025-এর 2 কতে যুক্ত করছে। বলছে ম্যাজিস্ট্রেট কি করবেন, আদেশ দিবেন যে তাকে পুলিশ হেফাজতে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, এবং পুলিশ হেফাজত সাথে যথাসময়ে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবেন। হাজির করার আগে কি করবেন, তার আবার স্বাস্থ্য পরীক্ষা করবেন। স্বাস্থ্য করার পরে যদি চিকিৎসা সনদে তারে কোনো নির্যাতন বা আঘাতের চিহ্ন পাওয়া যায় সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। এটা হচ্ছে 67-2 ক উপধারা, যেটা সংশোধনী দিয়ে দিছে। 3 হয়েছে আসামিকে পুলিশ হেফাজতে আটকের কর্তৃত্ব দানকারী ম্যাজিস্ট্রেট তার কারণ লিপিবদ্ধ করবেন। 3। 4 বলছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এরূপ আদেশ দিলে তার কপি মুখ্য মহানগর বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। এই 4-4 ক এগুলো আমরা কিভাবে মনে রাখবো? অর্থাৎ মনে হয় যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিছে, তাহলে উনার সিনিয়র হচ্ছে মনে করেন যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উনি কি করবে, চিফ জুডিশিয়ালের কাছে দিবে। অথবা মহানগর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিছে, উনি কি করবে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে দিবে। আবার যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি কি করে পুলিশ হেফাজতে দেয় তাহলে উনি কাকে দিবে, দায়রা জজের নিকট, অর্থাৎ বাই সিনিয়রিটি উপর উনি কি করবে, রিপোর্টটা দিবে যে কি কারণে উনি পুলিশ হেফাজতে দিছে। 4। 5 বলছে সংবাদ প্রাপ্তির তারিখ হতে ম্যাজিস্ট্রেট তদন্তের আদেশের তারিখ হতে 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট কি করছে, তদন্তের আদেশ দিছে, আদেশ 120 দিনের মধ্যে যদি তদন্ত শেষ না হয় সেই ক্ষেত্রে কি করণীয়। ম্যাজিস্ট্রেট আদালত মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা 10 বছরের বেশি মেয়াদের জন্য কারাদণ্ডের অপরাধ না হয় তাহলে কি করতে পারবে, জামিন দিতে পারবে। ক 5 ক হতে বলছে দায়রা আদালত মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা 10 বছরের বেশি কারাদণ্ডের দণ্ডনীয় হয় তাহলেও শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি দিতে পারবে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট দিতে পারবেন কখন, যদি তার অপরাধটা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা 10 বছরের বেশি মেয়াদের হয় না হয় সেই ক্ষেত্রে দিতে পারে। আর দায়রা আদালত মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা 10 বছরের বেশি কারাদণ্ড হইলে সেই ক্ষেত্রেও তিনি কি করতে পারবেন, শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি দিতে পারবেন। এই গেল হচ্ছে 5। 6-7 বাতিল। 8 হচ্ছে দণ্ডবিধি আইনের 401, 400 এবং 401 ধারার অপরাধ তদন্তের সময় 5 উপধারায় জামিন দেওয়া যাবে না। দণ্ডবিধি 400-তে কি বলছে, চুরের ডাকাতির সদস্য হওয়া, আর 401 হচ্ছে চুরের সদস্য হওয়া। এই অপরাধের সময় কি করা যাবে না,
জামিন দেওয়া যাবে না। এটা হচ্ছে 8 উপধারা ফৌজদারি কার্যবিধি আইনের 167 ধারা। এইটুকু ছিল আমাদের গতকালকের আলোচনা, কিন্তু গতকালকে 67 আমরা এত বিশদভাবে আলোচনা করতে পারি নাই। আজকে সেটা আলোচনা করে ক্লিয়ার করে দিলাম। ফৌজদারি কার্যবিধি আইনের 168 ধারা, অধস্তন পুলিশ অফিসার কোনো তদন্ত করলে তার রিপোর্ট ভারপ্রাপ্ত অফিসারকে দিবেন। অর্থাৎ আমি এএসআই, আপনি সাব ইন্সপেক্টর কি করবেন, যে তদন্ত করলেন সেটা রিপোর্ট কাকে দিবেন? ভারপ্রাপ্ত অফিসার, তদন্তকারী বা থানার ওসি সাহেবকে দিবেন। 168 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 100 এটা তো মনে হয় স্যার অধস্তন অফিসার ফৌজদারি কার্যবিধির 14 ধারায় অনুসারে 14 অধ্যায় অনুসারে কোনো মামলা তদন্তে তিনি থানার অফিসার বা তদন্তর ফলাফল সম্পর্কে প্রদান করেন, সেটা এরকম নাকি? সম্পূর্ণ তদন্তই হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 14 অধ্যায়, সম্পূর্ণ তদন্ত। অর্থাৎ যত তদন্ত আছে সব তদন্তই হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের কথা 14। কারোটাই স্পষ্ট না, কথা কারোটাই স্পষ্ট না। নেটওয়ার্ক তদন্তকারী কর্মকর্তা কথা স্পষ্ট আসতেছে না। তদন্ত রিপোর্ট ওসিকে জানাবে আর কি, এরকম। এটা হচ্ছে মনে করেন যে আপনি এএসআই বা সাব ইন্সপেক্টর, তদন্তের ফলাফল জানবেন। কি নেটওয়ার্ক সমস্যা করতেছে নাকি বুঝলাম না, আমার কি কথা যায় না? আচ্ছা আচ্ছা, সঠিক ক্লিয়ার। কথা কথা তো মাঝে মধ্যে আটকে যায়, কি আসে বাট মাঝে মধ্যে আটকে যায়। না না, ক্লিয়ার আছে। বুঝলাম না আজকে নেটওয়ার্কে কি সমস্যা এখন বেশি? ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে। ক্লিয়ার। এটা হচ্ছে অধস্তন অফিসার কর্তৃক, অর্থাৎ এএসআই সাব ইন্সপেক্টর যে তদন্তটা করছে, তদন্ত শুরুটাই হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 14 অধ্যায়। 154 থেকে শুরু হয়, সেটা হচ্ছে আমলযোগ্য অপরাধের সংবাদ, ও 155 আমলের অযোগ্য, 156 হয়েছে যে তদন্ত করার ক্ষমতা। এই 14 অধ্যায় অনুসারে হচ্ছে সম্পূর্ণ তদন্ত। এইটার রিপোর্ট কি করবেন? অধস্তন অফিসার কি করবেন? উনি ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি কে জানাবেন। সেটাই হচ্ছে 168 দ্বারা মূল বিষয়বস্তু। ফৌজদারি কার্যবিধি আইনের 169 দ্বারা, সাক্ষ্য অপর্যাপ্ত হইলে অভিযুক্তকে মুক্তি। অর্থাৎ এই 14 অধ্যায় অনুসারে তদন্তের পর যদি ভারপ্রাপ্ত অফিসার বা তদন্তকারী পুলিশ অফিসারের নিকট যদি মনে হয় যে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণের পর্যাপ্ত কারণ নাই বা সাক্ষ্য নাই, অর্থাৎ সাক্ষ্য অপর্যাপ্ত, সেক্ষেত্রে কি করবেন? জামিনদার সহ বা জামিনদার ব্যতিক্রম মুচলেখা সম্পাদন করে আসামিকে মুক্তি দিবেন। এবং মুচলেখা অনুসারে যদি প্রয়োজন হয় তাহলে পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়ার ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণের করবেন এবং সে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হবে। এই হলো 69 ধারা। অর্থাৎ এক কথা এটা মনে রাখতে হবে, সাক্ষ্য অপর্যাপ্ত হইলে অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি। যেমন একটা অপরাধের দায়ে অভিযুক্ত হয়েছে সেন্টু মিয়া, এখন এএসআই আরিফুল তদন্তে করতে গিয়ে দেখা গেল যে এটার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ নাই, বা সাক্ষ্য প্রমাণ আছে কিন্তু এটা তেমন একটা গ্রহণযোগ্য না। সেক্ষেত্রে কি করবেন? জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুচলেখা সম্পাদন করে সেন্টু মিয়াকে মুক্তি দিবেন এবং পুলিশ রিপোর্টের ভিত্তিতে কি করবেন? সেটা আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার জন্য বলবেন যদি প্রয়োজন হয়। এটা হচ্ছে 169 ধারা। 170 ধারা হইলো সাক্ষ্য পর্যাপ্ত হইলে মামলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ। অর্থাৎ এই যে 14 অধ্যায় অনুসারে তদন্তের পর যদি দেখা যায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট মনে হয় মামলা শুরু করার পর্যাপ্ত সাক্ষ্য আছে, সেই ক্ষেত্রে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। এবং যদি অপরাধটি জামিনযোগ্য হয় এবং আসামি জামানত দিতে চায় তাহলে জামানত নিয়ে আসামিকে নির্ধারিত তারিখে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার জন্য নির্দেশ দিবেন। তাহলে এখানে দুইটা কথা বলছে যে সাক্ষ্য পর্যাপ্ত আছে। এখন যদি ভারপ্রাপ্ত কর্মকর্তা চায় যে উনার ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে, তাহলে প্রেরণ করতে পারবে। আর যদি অপরাধটা মনে হয় যে জামিনযোগ্য, তাহলে কি করবে? তার কাছ থেকে জামানত নিয়ে নির্ধারিত তারিখ উল্লেখ করে দিবে যে আপনি এত তারিখে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হবেন। এটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইন 170 এর 1-এ।
দুইয়ে বলছে যদি আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হয় বা জামানত নেওয়া হয় তাহলে কি করবেন? বাদী বা সাক্ষী আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রদানের জন্য ভারপ্রাপ্ত অফিসারকে মুচলেকা নিতে পারবেন। এখন বাদী হচ্ছে কে? এএসআই আরিফুল। এখন সেন্টুমিয়ারে পাঠানো হচ্ছে আদালতে। এখন ওসি সাহেব হচ্ছে রেদওয়ানুল করিম। রেদওয়ানুল করিম যদি এখন আরিফুলরে বলে যে আপনি হচ্ছেন বাদী, আপনি হচ্ছেন সাক্ষী, আপনি যে আদালতে গিয়ে সাক্ষ্য দিবেন এই জন্য আপনি আমার কাছে মুচলেকা দেন, তাহলে তার কাছ থেকে মুচলেকা নিতে পারবে। এটা হচ্ছে বাদী এবং সাক্ষীর নিকট হতে মুচলেকা, 170-এর 2 উপধারা। 3, মুচলেকা যদি মুখ্য মহানগর বা বিচারিক ম্যাজিস্ট্রেট উল্লেখ থাকে সেক্ষেত্রে কি করবেন? বিচার এবং অনুসন্ধানের জন্য তার নিকটে প্রেরণ করবেন। অর্থাৎ মুচলেকা যেই ম্যাজিস্ট্রেটের নাম উল্লেখ করবেন তার নিকটে সেটা প্রেরণ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা থানারই একটা নির্দিষ্ট আদালত আছে, সেই আদালতের ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবেন। 5, যে অফিসার মুচলেকা সম্পাদন করবেন তিনি কি করবেন? উক্ত ব্যক্তিদের নকল দিবেন এবং মুচলেকাটি রিপোর্টের সাথে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। অর্থাৎ মনে হয় যে তদন্তকারী অফিসার বা ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করছেন? একটা মুচলেকা নিছেন, সেই মুচলেকার নকল দিবেন এবং রিপোর্টের সাথে এটা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। এই ছিল ফৌজদারি কার্যবিধি আইনের 170 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 171 ধারা, ফরিয়াদি বা সাক্ষীকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার জন্য কি আবার কে খাটি গেল নাকি? আচ্ছা, না আছে তো। হ্যাঁ, আমার নেটওয়ার্কে আছে একটু সমস্যা করতেছে, কারণ বাসায় একটু মেহমান আছে তো, বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লি করে, এই জন্য দরজা লাগাই দিছি, এখন নেটওয়ার্কে একটু বাফারিং করতেছে। ফৌজদারি কার্যবিধি আইনের 171 ধারা, ফরিয়াদি বা সাক্ষীকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার জন্য কি করতে হবে? পুলিশ অফিসারের সাথে যাওয়ার জন্য বাধ্য করা যাবে না, কিন্তু সাক্ষী হাজির করাই হচ্ছে মূলত পুলিশ অফিসারের কাজ। 171 ধারা, 171 ধারা বলছে যে সাক্ষী হাজির করা হচ্ছে পুলিশ অফিসারের কাজ, কিন্তু এখানে বলতেছে ফরিয়াদি বা সাক্ষীকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হওয়ার জন্য পুলিশ অফিসারের সাথে যাওয়ার জন্য বাধ্য করা যাবে না। হাজির হওয়ার জন্য মুচলেকা নেওয়া যাবে, জামানত নেওয়া যাবে না। দেখেন আইনে যে আমরা যে পড়বো, আইনে যে কিরকম আমাদের ফেস দিয়ে দেয়। বলছে পুলিশের দায়িত্ব হচ্ছে সাক্ষী হাজির করা, কিন্তু পুলিশের সাথে যাওয়ার জন্য বলা যাবে না। আবার বলছে যে আপনি হাজির করার জন্য মুচলেকা নিতে পারবেন, কিন্তু জামানত নেওয়া যাবে না। তবে শর্ত থাকে যে মুচলেকা দিতে অস্বীকার করলে তাকে আটক করে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। যদি সে মুচলেকা দিতে অস্বীকার করে সেই ক্ষেত্রে আপনি আটক করে তারে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারবেন। 170-এর 1 উপধারা। 2-এ কি বলছে? সাক্ষী বা ফরিয়াদি আদালতে হাজির করার দায়িত্ব হচ্ছে পুলিশ অফিসারের। দেখছেন পুলিশ অফিসার আপনি কোন দিকে বাঁচবেন? বাঁচার কোনো সুযোগ নাই। এটার সাথে কিন্তু আবার ওই যে নারী শিশু নির্যাতন আইনের 24, যেটা হচ্ছে সাক্ষী হাজির করার দায়িত্ব হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা। পুলিশ নারী শিশু নির্যাতন আইনের 24-এর 1, 24-এ বলা আছে যে সাক্ষী হাজির করার দায়িত্ব হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাহলে গেল 171 দ্বারা। স্যার এটা কি 171-এর সাথে যে নারী শিশু আইনে যে ধারাটা বললেন, এটা কি 171-এর এই কোডিশনের সাথে বসবে? না, বসানোর দরকার নাই, মানে এটা বললাম আর কি, মাথায় আসলো এই জন্য বলে দিলাম যে ওই আইনেও বলা আছে যে সাক্ষী হাজির করার দায়িত্ব ও, হচ্ছে পুলিশ অফিসার, মানে মাথায় আসলো এই জন্য স্যার বলে দিলাম আর কি। 24 নারী শিশু 24-এর 1, এই যে হ্যাঁ, ভারপ্রাপ্ত কর্মকর্তা, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা হ্যাঁ। এটার মানে জন্য ধারা কিন্তু আর কি। এটার জন্য কিন্তু সুন্দর। অনেক ওসি সাহেবের কিন্তু চাকরি গেছে। খুব সুন্দর একটা ক্লাস স্যার, 24-এর 1, ঠিক আছে। এটার জন্য কিন্তু অনেক ওসি সাহেবের চাকরি গেছে, অনেক অফিসারের চাকরি গেছে, অনেকের বেতন বন্ধ হয়েছে, অনেকের রেশন বন্ধ হয়েছে, অনেক সাসপেনশন হয়েছে শুধু ওই নারী শিশুর 24-এর 1-এর কারণে। যারা থানা বাড়িতে চাকরি করে এরাই বলতে স্যার পারবে তাহলে যে তাহলে তাহলে এই যে নারী শিশু নিয়ে যে এখন যে সাক্ষ্যকে
আদালতে হাজির প্রসঙ্গে পড়ালেন 71টা, এটা আমার একটু রিপিট করেন স্যার। 171 দ্বারা 171 দ্বারা বলছে যে ফরিয়াদি বা সাক্ষী ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করার জন্য পুলিশ অফিসারের সাথে যাওয়ার জন্য বাধ্য করা যাবে না। অর্থাৎ আপনি মনে করেন যে পুলিশ অফিসার, সেন্টু মিয়া আপনি পুলিশ অফিসার, এখন সাক্ষী হচ্ছে মনে করেন যে নুরুল ইসলাম, এখন আপনি সাক্ষীরে বললেন যে আসেন আপনারে নিয়ে আমি আদালতে যাব, এই কথা আপনি বলতে পারবেন না। ঠিক আছে, এই কথা আপনি তারে বা সাথে নিয়ে আপনি যাওয়ার জন্য আপনি বাধ্য না। তবে সে আদালতে হাজির হওয়ার জন্য আপনি কি করতে পারবেন, তার আসলে মুচলেখা নিতে পারবেন যে সে মুচলেখা দিবে আদালতে হাজির হওয়ার জন্য। আর যদি সে মুচলেখাও দিতে না চায় সেই ক্ষেত্রে আপনি তারে আটক করে নিয়ে যাইতে পারবেন। এটাই হচ্ছে 171-এর 1। আর 2-এ বলছে সাক্ষী বা ফরিয়াদি আদালতে হাজির করার দায়িত্ব পুলিশ অফিসারের। অর্থাৎ একে কি বলছে না বলছে ওইটা যাই তা হোক, একে বলছে যে বাধ্য করা যাবে না, মুচলেখা নিতে পারবেন, জামানত নেওয়া যাবে না। 2-এ বলছে একে কি আছে সেটা দেখার বিষয় না, যদি সাক্ষী বা ফরিয়াদি কি করে আপনি যদি মুচলেখা না দেয় সেক্ষেত্রে আপনি আটক করে তার সাথে করে নিয়ে যেতে পারবেন। আর 2-এ বলছে সাক্ষী বা ফরিয়াদি আদালতে হাজির করার দায়িত্ব হচ্ছে পুলিশ অফিসারের। এখন আপনি কিভাবে হাজির করবেন সেটা আপনি জানেন। পড়ছেন নি বিপদে সেন্টু মিয়া? জি স্যার। এখন কোন এখান থেকে আপনি কেমনে এখন তো কঠিন বিপদ, গ্রেপ্তার করা মানে তার কাছ থেকে মুসলা, তারে মুসলা নিয়ে দিল না, তারা সাথে করে নেওয়া যাবে না, এর থেকে তো এখন বাড়িতেই বতাইলে হ্যাঁ। বিপদ তো রাউন যেত না। আবার 2-এ বলছে যে তারে হাজির করার দায়িত্ব হচ্ছে পুলিশ অফিসারের। এখন আপনি যাবেন কোন দিকে বলেন? এটাই তো বড় বিপদ, এখন কোন একটা কৌশলে তো তারা হাজির করাতে দিব। হ্যাঁ, কৌশলটা বলেন স্যার তাইলে এখন। ওই যে মুচলেখার কথা বলা, মানে যারা থানা বাড়িতে চাকরি করে তারা মনে হয় যে সবাইরে ওই বুঝ দেয় আর কি, যে ভাই চলেন আপনার তো সাক্ষী আছে। এরপরে যদি সে না যায় তাহলে তো 2বার মিস করলে তো মনে হয় যে তার নামে এনবিডব্লিউ আসবে, তখন আপনি এমনি তারা গ্রেপ্তার করিয়া হাজির করবেন। এটারও পদ্ধতি আছে, সমস্যা নেই। যখন সে 2বার সমান মিস করবে ও তখন তার আচ্ছা নামে আচ্ছা। অলরেডি তার নামে তখন ওয়ারেন্ট চলে আসবে, তখন সে ওয়ারেন্ট মূলেই হাজির হবে। তাই আমরা একটু সামনে অ্যাডভান্স হই, আমাদের ক্লাস তো প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। ফৌজদারি কার্যবিধি আইন 172 দ্বারা তদন্তের বিবরণ সম্বলিত ডায়েরি বা কেস ডায়েরি, এইটার এখন একটু স্যার এটার সাথে যে বলেন। এটার সাথে যে স্যার ওই যে ভাই যে একটু আগে বললো, ওই যে নারী শিশু আইনের যে 24-এর 1 উপাধারা বললেন, মানে এটার সাথে এটার সম্পৃক্ততাটা কি স্যার? সম্পৃক্ততা মানে এটাই বললাম যে নারী শিশু নির্যাতন আইন 24-এর 1 এখানে যেমন বলছে যে পুলিশ অফিসার এটা হাজির করার দায়িত্ব, নারী শিশু নির্যাতন আইনের 24-এর 1-এও বলছে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা সাক্ষী হাজির করার দায়িত্ব। জি। কথা একই, তবে ওই আইনটার একটু বেশি স্পেসিফিকলি ভাবে এটা ও উল্লেখ আচ্ছা করে আচ্ছা দিয়ে আচ্ছা, দিতে। বুঝতে পারছি। ফৌজদারি কার্যবিধি আইন 172 জি দ্বারা জি জি স্যার, তদন্তের ধন্যবাদ বিবরণ ক্লিয়ার স্যার, সম্বলিত ক্লিয়ার। ডায়েরি বা কেস ডায়েরি। 172-এর 1-এ বলছে যে তদন্তকারী পুলিশ অফিসার প্রতিদিন একটি ডায়েরিতে তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করবেন। কি কি লিপিবদ্ধ করবেন? কখন সংবাদ পৌঁছাইলো, কখন তদন্ত আরম্ভ শেষ করলেন, কোন কোন স্থান পরিদর্শন করলেন, তদন্তে কি কি বিষয় নির্ণয় হলো, এই 60টা বিষয় কি করবেন উল্লেখ করবেন। এর সাথে আপনি পিআরবি দিবেন 263, 264, 442 ও 68 বিধি। 263 হচ্ছে লিপিবদ্ধ, 64 কিভাবে লিপিবদ্ধ করবেন, 442 এটা কিভাবে সংরক্ষণ করবেন, আর 68 এটা কে কে দেখতে পারেন বা সংরক্ষণের দায়িত্ব। এই হলো 4টা পিআরবি, মনে রাখবেন 263, 264, 442 ও 68 বিধি। তদন্তকারী কর্মকর্তা একটা কেস ডায়েরি রাখবেন, তদন্তের অগ্রবর্তী কি কি লিখবেন, কখন সংবাদ পৌঁছাইলো, কখন তদন্ত আরম্ভ শেষ করলেন, কোন কোন স্থান পরিদর্শন করলেন এবং তদন্তে কি কি বিষয় নির্ণয় হলো। 1। 2 হচ্ছে আদালত অনুসন্ধান বা বিচারের সময় কি করতে পারবেন, কেস ডায়েরি চাইতে পারেন। কেস ডায়েরি সাক্ষ্য প্রমাণ হিসেবে গণ্য না করে অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে গণ্য করতে পারবেন। আসামি বা তার প্রতিনিধি কেস ডায়েরি দেখতে পারবে না, তবে লিপিবদ্ধকারী অফিসার তার স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য কেস ডায়েরি আদালতে দেখতে পারেন। এবং
উক্ত অফিসারের বক্তব্যের বিরোধিতা করার জন্য ব্যবহার করা যাবে। সাক্ষ্য আইনের 159, 160, 161 এবং 145 দ্বারা প্রযোজ্য হবে। একশো 72 কি বুঝছেন? 272 যে সাক্ষ্য আইনে কি বলেন 159 160? আমি ধারাগুলো আবার বলতেছি, শুনেন। না চালাও। আদালত অনুসন্ধান বা বিচারাধীন মামলায় পুলিশ অফিসারের ডায়েরি চাইতে পারেন এবং এই ডায়েরি সাক্ষ্য প্রমাণ হিসেবে গ্রহণ না করে, অর্থাৎ কি করা যাবে না, সাক্ষ্য প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে না, অনুসন্ধান বা বিচারের জন্য সহায়ক হিসেবে গ্রহণ করতে পারেন। আসামি বা তার প্রতিনিধি এই ডায়েরি দেখতে পারবে না, তবে লিপিবদ্ধকারী অফিসার দেখতে পারবে তার স্মৃতি পুনর্জীবিত করার জন্য, এবং উক্ত অফিসারের বক্তব্যের বিরোধিতা করার জন্য এটা ব্যবহার করা যাবে। সাক্ষ্য আইনের 159 দ্বারায় স্মৃতি পুনর্জীবিত করবে, 60 দ্বারায় কি করবে, এটা সাক্ষ্য দিবে, 61 দ্বারা হচ্ছে আসামির অধিকার, এটা সে দেখতে পারবে, 145 দ্বারা হচ্ছে তার বিরোধিতা বা বক্তব্যের বিরোধিতা নির্ণয় করা যাবে। এই হইল 172 দ্বারা সাক্ষ্য আইনের, এটার সাথে 4টা দ্বারা আছে। 59 স্মৃতি পুনর্জীবিত, 60 দ্বারা সাক্ষ্য দেওয়া, 61 হচ্ছে আসামির অধিকার, 145 দ্বারা সাক্ষ্যের বৈপরীত্য। সিডি কার্বন সংযোগে 2 কপিতে লিখতে হয়, প্রত্যেক দিনের জন্য আলাদাভাবে লিখতে হবে। চেয়ারম্যান মেম্বার হতে কোনো সংবাদ পাওয়া গেলে সেটা কি করা যাবে না, লেখা যাবে না। আর প্রত্যেক সিডির পৃথক সিরিয়াল নাম্বার হবে। এই 4টা বিষয় মনে রাখবেন, এগুলোর উপরে কিন্তু অনেক এমসিকিউ হয়। সিডি কার্বন সংযোগে 2 কপিতে হবে, প্রত্যেক দিনের জন্য আলাদা পাতা হবে, চেয়ারম্যান মেম্বার যদি কোনো তথ্য দেয় তাহলে সিডিতে তাদের নাম লেখা যাবে না, এবং প্রত্যেক সিডির পৃথক সিরিয়াল নাম্বার হবে। ঠিক আছে, তো আজকে আমরা এই